নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীনিবাই ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম বর্ধমান লোকাল। শুনতে থাকুন আজকের গল্প বর্ধমান লোকাল। কি আশ্চর্য, কি আশ্চর্য! ওই লোকটা আজকেও আবার আমার কামরায় উঠেছে। লোকটার মতলব কি? অদিতি মুহূর্তের জন্য লোকটাকে একবার দেখে নিয়েই দৃষ্টি ঘুরিয়ে নেয়। মনে মনে বলে, থাক থাক, আর ভদ্রলোকের ভান করতে হবে না। লোকাল ট্রেনে বা ট্রামে বাসে দু একটা পত্রপত্রিকা পড়লেই ভদ্রলোক হওয়া যায় না? ওসব আমার খুব জানা আছে। হাজার হোক, রাত 8:20 লোকাল। অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেন ছুটছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে বিশেষ কিছুই দেখা যায় না। তবু তবু অদিতি কয়েক মিনিট জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। কামরার মধ্যে দৃষ্টি ঘুরিয়ে নিয়েই অদিতি মনে মনে বলে, না না, জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা ঠিক নয়। আমাকে অন্যমনস্ক দেখে লোকটা যদি হঠাৎ আমার মুখ টিপে ধরে। ও লুকিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেই ঠিক করে একটু সতর্ক থাকতে হবে। যদি লোকটা সত্যি কোনো বদ মতলবে এগিয়ে আসে, তাহলে শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটাকে জুতা পেটা করতে হবে। মনে মনে সিদ্ধান্ত নিয়েও অদিতি যেন হোঁচট খায়। কিন্তু যদি জুতো পেটা করবার সুযোগ না পায়, তার আগেই ব্যাগটা ছিনিয়ে নিয়ে ট্রেন স্টেশনে ঢোকার মুখে লাফিয়ে পড়ে, তাহলে কি করা যাবে? তবু ভালো, অন্য কোনো ক্ষতি তো করলো না। আচ্ছা, লোকটা যদি ছুরি বের করে, যদি গলার কাছে ছুরি ধরে হাতের কঙ্কন আর ঘড়িটা খুলে দিতে বলে, সঙ্গে সঙ্গে অদিতির কত ঘটনা মনে পড়ে যায়। এই তো মাস তিনেক আগেকার কথা। বোধহয় এই 8:20 ট্রেনে শেফালিদি মেয়েকে নিয়ে চন্দননগর যাচ্ছিলেন। বর্ধমানের পর 2-3টে স্টেশন পার হতেই একটা ভদ্রঘরের ছেলে হঠাৎ শেফালিদির মুখের সামনে ছুরি ধরে বলে, চটপট চটপট আপনার ঘড়ি আর গলার হারটার খুলে দিন। ছেলেটার কাণ্ড দেখে শেফালিদি ভয়ে আতঙ্কে কিছু বলতে গিয়েও মুখ দিয়ে কিছু শব্দ বের করতে পারেন না। ছেলেটা ক্যাফা কুকুরের মতো হুঙ্কার দিয়ে শেফালিদির মেয়েকে বলে, কি রে ছুরি, গায়ে হাত না দিলে কি খুলতে পারছিস না? 18 বছরের মেয়েটা ভয়ে ভে ভে করে কেঁদে উঠতেই শেফালিদি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ঘড়ি আর হার খুলতে খুলতেই মেয়েকে বললেন, নে নে, ছটপট খুলে দে। ছেলেটা সবকিছু পকেটে পুরে অন্ধকারের মধ্যেই পরে স্টেশনে নেমে গেল। কামরায় যে 3-4 জন লোক ছিল, তারা একটু শব্দটি পর্যন্ত করলো না। শেফালিদি বলছিলেন, তোমরা ভাবতে পারবে না ছেলেটাকে দেখতে কি সুন্দর। অত্যন্ত ভদ্র ঘরের ছেলে না হলে অত সুন্দর দেখতে হতে পারে না। আবার আবার অদিতি মুহূর্তের জন্য লোকটাকে দেখে নিয়েই মনে মনে বলে, এই হতভাগাকে দেখতেও বেশ সুন্দর। যেমন গায়ের রং, সেই রকমই চোখ মুখ। দেখে তো মনে হয় উনিও অত্যন্ত ভদ্র ঘরের ছেলে। কিন্তু দেখতে সুন্দর হলে কি স্বভাব চরিত্র ভালো হয়? অত্যন্ত দুশ্চিন্তার মধ্যেও ও একটু চাপা হাসি হাসে। ওরে বাপু, তোমার মতলব কি আর আমি বুঝতে পারিনি? যদি অত সাধুই হবে, তাহলে ঠিক পরপর 2 সপ্তাহ আমার কামরাতেই উঠবে কেন? এত বড় ট্রেনে আর কোথাও উঠলে না কেন? দৃষ্টিটা কামরার চারপাশে ঘুরিয়ে নিতে নিতেই অদিতি দেখে সেই দুটো লোক এখনো ব্যাগ মাথায় দিয়ে ঘুমুচ্ছে। ভগবান জানেন ওরা কোথায় যাবে। তবে দেখে মনে হয়
বোধহয় সারাদিন পরিশ্রম করে অত্যন্ত ক্লান্ত হয়েই ঘুমুচ্ছে। নির্ঘাত ছোটোখাটো ব্যবসাদার। এই ধরনের রাত্রের ট্রেনে নিশ্চয়ই নিয়মিত যাতায়াত করে। তা না হলে অত নিশ্চিন্তে কি ঘুমোনো যায়? হঠাৎ ট্রেনটা থামতেই ও জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। হ্যাঁ ভগবান, এতক্ষণে দেবীপুর এলো। আমি তো ভেবেছিলাম 5-7 মিনিটের মধ্যে ব্যান্ডেল আসবে। একজন বৃদ্ধ বৃদ্ধা এই কামরায় উঠলেন। যাক, তাও ভালো। একবার মনে হয় ওদের জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা কোথায় যাবেন? না না, কি দরকার? ওই হতভাগা ঠিক মনে করবে আমি ভয় পেয়েছি। ওকে কিছুতেই বুঝতে দেব না আমি একটু চিন্তিত, আতঙ্কিত। কি আশ্চর্য, ওই বুড়ো বুড়ি পরের স্টেশন বইচিতেই নেমে গেল। আহ, কি দরকার ছিল এই 5-7 মিনিটের জন্য এই কামরায় উঠবার? রাগে দুঃখে দুশ্চিন্তায় অদিতি যেন নিজের উপরই রাগ করে। খেয়ালই করে না কখন কোথায় ট্রেন থামছে। হঠাৎ অল্পবয়সী এক দম্পতি কামরায় উঠতেই অদিতির খেয়াল হলো। পান্ডুয়া ছাড়ল। এদের পোশাক পরিচ্ছদ হাব ভাব দেখে মনে হচ্ছে এরা গ্রামগঞ্জের লোক না, নিশ্চয়ই কলকাতায় থাকে। বোধহয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নেমন্তন্ন খেয়ে ফিরছে। যাক, ভালোই হলো। লোকটার বদ মতলব থাকলেও ওদের সামনে বোধহয় কিছু করতে সাহস করবে না। কিন্তু ছুরি দেখে যদি ওরাও ভয় পায়? তবে ওরা দুজনে তো বেশ খানিকটা দূরে বসে আছে। ওদের দুজনকে আর আমাকে তো একসঙ্গে ছুরি দেখাতে পারবে না। ওদের সামনে ছুরি বের করলেই আমি অ্যালার্ম চেন, না না না, তা তো হবে না। ছাড়া রেল কোম্পানি বোধহয় লোকাল ট্রেনে অ্যালার্ম চেনের কারবার তুলেই দিয়েছে। তাহলে যাক, যা থাকে কপালে। আমি ঠিক ট্রেন থেকে লাফ দেব, তারপর যা হয় হোক। যে দুটো লোক এতক্ষণ অঘরে ঘুমোচ্ছিল তারা হঠাৎ উঠে বসেই একবার বাইরের দিকে দেখে নিয়ে চুপ করে বসে থাকে। পরে স্টেশনে ট্রেন থামতেই ওরা নেমে যায়। 8-10 মিনিট পর মগরায় ওই দম্পতি নেমে যেতেই অদিতির মুখ আবার শুকিয়ে যায়। মনে মনে ভগবানের নাম স্মরণ করলেও অজানা বিপদের চিন্তায় শিউরে উঠেছে। এখন ওকে একা পেয়ে যদি লোকটা ওর গায়ে হাত দেয়, যদি ওর সর্বনাশ করে, যদি। ওরা দুজন ছাড়া কামরায় আর কেউ নেই, বাধা দেবার কেউ নেই, চোখ লজারও কোনো ঝামেলা নেই। অদিতি ভেবে কুল কিনারা পায় না। লোকটাকে সাক্ষাৎ যমদূত মনে হয়। ওর মুখ দেখলেই গা জ্বলে যাবে। কিন্তু তবুও একবার ওর দিকে না তাকিয়েও পারে না। লোকটা বই পড়ছে। ওকে দেখে অদিতির হাসি পায়। মনে মনে বলে, আমি তোমার ভণ্ডামিতে ভুলছি না। তোমার যদি কোনো বদমতলবই না থাকে তাহলে আমাকে দেখে এই কামরায় উঠেছিলে কেন? এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই 8:20 লোকাল ব্যান্ডেল পেরিয়ে যায়। দেখতে দেখতে হুগলি, চুঁচুড়া, চন্দননগরও চলে যায়। তারপর আরও কয়েকটা স্টেশন পার হয়ে শ্রীরামপুর রিসরা ছাড়তেই অদিতি স্বস্তির নিঃশ্বাস ফেলে। নগরে ট্রেন থামতেই অদিতি প্রায় লাফ দিয়ে নেমে পড়ে। ও প্ল্যাটফর্মে নেমে পিছন দিকে ফিরে দেখে ওই লোকটা ওর দিকে তাকিয়ে আছে। 4 ভাই বোনের মধ্যে অদিতি বড়। ও যখন বিয়ে পড়ে তখনই একদিন ওর মা স্বামীকে বললেন, ছেলেমেয়েরা বড় হচ্ছে, বড় মেয়েকে যদি MA পড়াও তাহলে তো 3-4 বছরের মধ্যে ওর বিয়ে দিতে হবে। ততদিনে তো আবার একটা মেয়ের বিয়ের চিন্তা করতে হবে। তাই বলছিলাম এই বছরের মধ্যেই ঘরদোর পাকা করে নাও। সুখেন্দুবাবু চায়ের কাপে চুমুক দিয়ে একটু হেসে বলেন, পরশুদিনই অফিসে লোনের জন্য দরখাস্ত করেছি। পুরো বাড়িটাই শেষ করবে তো? হ্যাঁ হ্যাঁ, একবার যখন ধরবো তখন পুরোটাই শেষ করব।
সুখেন্দুবাবু একটু থেমে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, এই টিনের বাড়ি দেখলে কি কোনো ভালো পরিবারের ছেলে তোমার মেয়েদের বিয়ে করতে রাজি হবে? যাই হোক, সত্যি সত্যি মাসখানেকের মধ্যেই বাড়ি তৈরি শুরু হলো। সকাল বিকাল লরি বোঝাই ইট বালি সিমেন্ট পাথর আসে। 10-12 জন মিস্ত্রি আর 5-6 জন সাকরেদ সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে। মাসখানেকের মধ্যেই জানলা দরজার ফ্রেম বসানো হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই বাথরুম পায়খানার সব সরঞ্জাম হাজির। ছাদ ঢালাইয়ের ঠিক 10 আগে সুখেন্দুবাবু স্ত্রীকে বললেন, যা ভেবেছিলাম তার চাইতেও অনেক বেশি খরচ হয়ে গেল। এখন যা হাতে আছে তা দিয়ে ছাদ ঢালাই হবে না। তোমার হাতে একেবারেই কিছু নেই? আছে, কিন্তু ছাদ ঢালাইয়ের জন্য আরো 7-8 হাজার টাকা লাগবে। তার উপর 2 তলার ঘর বাথরুম ছাড়াও বাড়িটারও একটা পাঁচিল তো দিতে হবে। তাহলে এখন কি হবে? কি আর হবে, পিএফ থেকে লোন নেব। সুখেন্দুবাবু একটু হেসে বলেন, একবার যখন শুরু করেছি তখন শেষ না করে ছাড়ছি না। ছাদ ঢালাই হতে না হতেই 2 তলার ঘর, বাথরুমের সব মাল মশলা জিনিসপত্র এসে গেল। এবার সুখেন্দুবাবু বললেন, সামনের সপ্তাহে এই বাথরুমের কাজ শুরু হবে। তারপর 1 তলার প্লাস্টার আর রং টং হতে না হতেই 2 তলার ঘর তো তৈরি হয়ে যাবে। এভাবে বাড়ি তৈরি হচ্ছে দেখে সবাই খুশি। ঠিক 3 দিন পর কারখানা লক আউট হয়ে গেল। সারা পরিবারের মাথায় যেন বজ্রাঘাত পড়ল। ওই কয়েকটা বছরের কথা মনে পড়লে এখনো ওরা সবাই শিউরে ওঠে। হাজার সমস্যার মধ্যেও অদিতি বিএ পাশ করে বিএড করল। তারপর কোন্নগরে একটা প্রাইমারি স্কুলে বছরখানেক চাকরি করবার পর শেষ পর্যন্ত বর্ধমান শ্রী বিদ্যা মন্দিরে চাকরিটা জুটে গেল। যাতায়াতে পরিশ্রম থাকলেও মাইনে ভালো। এসব বেশ কয়েক বছর আগেকার কথা। সুখেন্দুবাবুর কারখানা এখনো খোলেনি, কিন্তু অদিতি নিজে বিয়ে না করলেও ছোট 2 বোনের বিয়ে দিয়েছে। কপাল গুণে 2 ভগ্নিপতি বেশ ভালো। আরতির স্বামী সাধারণ গ্র্যাজুয়েট হলেও আইসিআইতে ভালো মাইনে পায়। আরতি স্কুলে চাকরি করে, প্রত্যেক মাসে 1,000 টাকা দেয়। ছোট ভগ্নিপতি কোল ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার, খুবই ভালো মাইনে পায়। তাই ছোট বোন নিচে কোনো কাজকর্ম না করলেও প্রত্যেক মাসে মাকে 250 টাকা পাঠায়। ছোট ভাই বিএসসি পড়ছে। ওকে আর একটু দাঁড় করাতে পারলেই অদিতি একটু নিশ্চিন্ত হতে পারে। তাছাড়া 2 তলায় ঘর তো তৈরি না হলেও আরতির বিয়ের আগেই 1 তলার সব কাজ হয়ে যায়। আরতির বিয়ের পর একটা ঘর ভাড়া দিয়ে মাসে 300 টাকা আসছে। তা দিয়ে অন্তত গ্যাস আর ইলেকট্রিসিটির খরচটা মিটে যায়। সুখেন্দুবাবু কিছু না বললেও তার স্ত্রী মাঝে মাঝেই বড় মেয়েকে বলেন, তুই যে কবে বিয়ে থা করে সংসারী হবি সেই চিন্তাতেই আমি পাগল হয়ে যাই। অদিতি হাসতে হাসতে বলে, তোমার 17 বছর বয়সে বিয়ে হয়েছিল বলে আজকাল আর তো তা হয় না। তা ঠিক, কিন্তু 22-23-এর মধ্যেই তো আর 2 জনের বিয়ে হয়ে গেল। এদিকে সামনের অঘ্রাণেই তুই তো 28 পূর্ণ করে 29-এ পড়বি। আজকাল 28-29-এই মেয়েরা বুড়ি হয় না মা। তাছাড়া 30-32-এর আগে অনেক ছেলেই বিয়ে করতে চায় না। একটু সেটেল না হয়ে কেউই আজকাল বিয়ে করবে না। এইভাবেই দিন চলে। আবার কদিন পরে ওই 8টা 20 ট্রেনে ঠিক ওরই কামরায় ওই লোকটাকে দেখে অদিতি চমকে ওঠে। 2-4 জন যাত্রী ওঠানামা করেন, কিন্তু কামরায় শুধু ওরা 2জনেই থাকে। অদিতি সতর্ক না থাকলেও সন্ত্রস্ত না হয়ে পারে না। আগের দিনের মতোই লোকটা সবসময় বইপত্তর পড়ে। না, সেদিনও কোনো ঘটনা ঘটে না। অদিতি স্কুলের পর এক ছাত্রীর বাড়িতে কয়েকটা মেয়েকে পড়ায়, তাই 7:30টার ট্রেন ও কিছুতেই ধরতে পারে না। এই 8টা 20 ট্রেনে ও রোজ বাড়ি যায় এবং প্রত্যেক দিন গার্ডের ঠিক পাশের কামরায় বসে।
না, অদিতি লোকটাকে রোজ দেখতে পায় না। আস্তে আস্তে খেয়াল করলো লোকটা সপ্তাহে 3 দিন যায়। তাছাড়া কয়েক মাস ধরে দেখবার পর অদিতি মনে মনে স্বীকার করে লোকটা চোর ডাকাত বা ছিনতাইবাজ নয়। যদি লোকটা খারাপ হতো তাহলে তো অনেক কিছুই করতে পারত, কম দিন তো সুযোগ পায়নি। তাছাড়া লোকটা শুধু পড়ে, আশেপাশে লোকজন থাকলেও কারোর সঙ্গেই কোনো কথাবার্তা বলে না। আচ্ছা, ওই লোকটা কি বর্ধমানের কোনো কলেজে পড়ায়, নাকি বর্ধমানে কোনো অফিসে চাকরি করে? এইভাবেই কটা মাস কেটে গেল। গরমের ছুটিতে স্কুল বন্ধ হওয়ার পর বাড়িতে বসে বসেই অদিতি ওই লোকটার কথা ভাবে, না ভেবে পারে না। কোনো কোনো দিন লোকটাকে দেখতেও ইচ্ছে করে। মাঝে মাঝে অদিতি নিজেকেই ধিক্কার দেয়, ছি ছি, একটা নিছক ভদ্রলোককে গুন্ডা বদমাইশ ভেবেছিলাম। মে মাসের একেবারে শেষের দিকে আবার স্কুল খোলে। অদিতি আবার আগের মতো 8:20 ট্রেনে ফিরতে শুরু করে। কিন্তু না, ওই লোকটাকে আর ট্রেনের কামরায় দেখতে পায় না। ও মনে মনে অস্বস্তি বোধ করে, বোধ হয় একটু অসহায়ও বোধ করে। হাজার হোক, রাত্রের ট্রেনের কামরায় একজন ভদ্রলোক থাকলে অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। স্কুল খুলবার পর 15-20 দিনের মধ্যে লোকটার দেখা না পেয়ে অদিতি যেন মনে মনে ছটফট করে। প্রত্যেক দিন কত প্রত্যাশা নিয়ে ট্রেন ধরতে এসে হতাশ হওয়া যেন আর সহ্য করতে পারে না। দেখতে দেখতে জুন মাসও শেষ হলো। কদিন বৃষ্টির পর সেদিন আকাশে এক টুকরো মেঘ নেই, রোদ্দুরে ঝলমল করছে চারদিক। অত রোদ্দুর দেখে অদিতি আর ছাতি নিয়ে বেরোয় না। স্কুল ছুটির পরও আকাশে বিশেষ মেঘ দেখে না, কিন্তু ছাত্রীদের পড়িয়ে স্টেশনে রওনা হওয়ার সময় দেখলো সারা আকাশ কালো মেঘে ভরে গেছে। মনে করে বেশি রাত্রির আগে বৃষ্টি হবে না। প্রতিদিনের অভ্যাস মতো শেষের কামরায় উঠেই অদিতি ওই লোকটাকে কোণার দিকে বসে থাকতে দেখে একটু হাসে। হঠাৎ মনে হয় ওই লোকটার সামনের সিটে বসে জিজ্ঞেস করে, এতদিন দেখিনি যে। কিন্তু না, ও বেশ খানিকটা দূরেই বসে। আরও 2-4 জন যাত্রী উঠলেন, ট্রেন ছাড়ল। কিন্তু 2-1টা স্টেশন পার হতে শুরু হলো তুমুল বৃষ্টি। সব জানালাগুলো ভালো ছিল না, তাই যাত্রীরা বাধ্য হয়ে কামরার একদিকে মাঝামাঝি এসে বসলেন। ট্রেন এগিয়ে চলে, যাত্রীরা ওঠানামা করেন, কিন্তু বৃষ্টির বেগ আরও বাড়ে। ছাতি নাড়বার জন্যে অদিতি মনে মনে অনুশোচনা করে। দেখতে দেখতে ট্রেন শ্রীরামপুর এসে গেল। অদিতি শাড়ির আঁচল কোমরে গুজে নেয়, হাতের ব্যাগটা বগলের তলায় চেপে ধরে। এই ছাতাটা নিন। মুহূর্তের জন্য অদিতি বাইরের দিকে তাকিয়েছিল। দৃষ্টিটা ঘুরিয়ে আনতে ওই লোকটাকে সামনে দেখে অবাক হয়ে যায়। ওই লোকটা আবার বলে, এই ছাতাটা রাখুন, তা না হলে একেবারে ভিজে যাবেন। কোনো মতে নিজেকে সামলে নিয়ে অদিতি বলে, না না, ছাতির দরকার নেই, আমি দৌড়ে রিকশায় উঠে যাব। ওই লোকটা একটু হেসে বলে, ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে একেবারে ভিজে যাবেন। মানে আমি ছাতি নিলে আপনি কি করবেন? আমি পুরুষ মানুষ, আমি ভিজলে ক্ষতি নেই, কিন্তু কাপড় চোপড় ভিজে গেলে মেয়েদের অনেক অসুবিধে। তাছাড়া রাস্তাঘাটের লোকজন এমন বিশ্রীভাবে চেয়ে থাকে যে। অদিতি ওর হাত থেকে ছাতিটা নিতে নিতেই রিকশা পার হয়। ও উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগুতে এগুতে জিজ্ঞেস করে, ছাতিটা কবে ফেরত দেব? ওই লোকটা একটু হেসে জবাব দেয়, ছাতিটা ফেরত না দিলেও ক্ষতি নেই, তবে পরশুদিনই আবার দেখা হবে। সেদিন সারা রাত অদিতি বোধহয় শুধু স্বপ্ন দেখে। মাঝখানের দিনটাকে যেন অসহ্য মনে হয়। পরের দিন অদিতি অন্য দিনের তুলনায় একটু আগে স্টেশনে এসে শেষ কামরায় এক কোনায় বসে। ট্রেন ছাড়বার মিনিট খানেক আগে ওকে উঠতে দেখে অদিতি বলে, এদিকে আসুন। পাশে না, ঠিক সামনে উনি বসতেই অদিতি ছাতাটা ফেরত দিয়ে বলে,
সেদিন আপনি ছাতা না দিলে সত্যি বিপদে পড়তাম। স্টেশনে একটা রিক্সাও ছিল না। সেই শুরু। তারপর এই রাত 8টা 20 লোকালে, সপ্তাহে 3 দিন একসঙ্গে যেতে যেতেই আলাপ পরিচয় আর ঘনিষ্ঠতা। সামনে রবিবার, তুমি কি ব্যস্ত? অদিতি প্রশ্ন করে। কেন, কোনো দরকার আছে? না, বাবা মা রোজ প্রায়ই বলেন তোমাকে নিয়ে যেতে। অদিতি একটু থেমে বলে, রবিবার বিশেষ কোনো কাজ না থাকলে সকালের দিকে চলে এসো, সারাদিন একসঙ্গে কাটানো যাবে। হ্যাঁ, আসবো। রবিবার কোন্নগরের নবগ্রামে অদিতিদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 12টা হয়ে গেল। ওকে দেখেই অদিতি জিজ্ঞেস করে, এত দেরি হলো? না মানে, সকালে সকালে বাবা বললেন পিসিমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যেতে হবে। কেন, পিসিমার আবার কি হলো? হাই প্রেশারের রোগী। কিন্তু পিসিমার মতো হাসি খুশি মানুষের তো হাই প্রেশার থাকা উচিত না। অদিতি একবার নিঃশ্বাস নিয়েই বলে, যাই হোক, তাই বলে এত দেরি? ডাক্তারের কাছ থেকে এসেই দেখি ছোট ভগ্নিপতি এসেছে। হাজার হোক একেবারেই নতুন জামাই, তাই। সুখেন্দুবাবু বারান্দায় দাঁড়িয়ে মেয়েকে বলে, আরে ওকে ঘরে এনে বসতে দে, তারপর কথা বলিস। অদিতি ওকে নিয়ে কয়েক পায়ে এগুতেই ওর মা সামনে এসে দাঁড়ান। মা, এই হচ্ছে সার্থক। অদিতি খুশির হাসি লুকিয়ে বলে, থিসিস জমা দিয়েছে, সুতরাং কদিন পরে উনি ডক্টর সার্থক চৌধুরী হয়ে যাবেন। অদিতির মা বলেন, এই ছেলে যদি ডক্টরেট না হয় তাহলে আর কে হবে? সুখেন্দুবাবু বারান্দা থেকে নেমে এসে পাশে দাঁড়ান। সার্থক ওদের দুজনকে প্রণাম করে। সুখেন্দুবাবু ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন, দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। অদিতি সার্থকে নিয়ে ঘরে যাবার পরই অদিতির মা এসে জিজ্ঞেস করেন, বাবা তুমি কি চা খাবে নাকি এখনই খেয়ে নেবে? না মাসিমা, এখনই খাবো না। পিসিমা এত লুচি খাইয়ে দিয়েছে যে এখন চা খেতে আপত্তি নেই তো? না না, চা খেতে আবার আপত্তি কি? সবাই মিলে চা খেতে খেতে গল্পগুজব হয়। অদিতি হাসতে হাসতে বলে, জানো মা, পিসিমা এখন ওকে ভাত মেখে দেন। উনিও একটু হেসে বলেন, ও মা, তাই নাকি? সার্থক বলে সার্থক বলে পিসিমার ধারণা এখনো আমি ছোট বাচ্চা আছি। ও একটু হেসে বলে, আর তাছাড়া আমারও এমন অভ্যাস হয়ে গেছে যে উনি না মেখে দিলে আমিও ঠিক খেয়ে তৃপ্তি পাই না। তোমার পিসিমার রান্না খেয়ে তো আমার মেয়ে মুগ্ধ হয়ে গেছে। হ্যাঁ, পিসিমা সত্যি খুব ভালো রান্না করেন। তাছাড়া কত রকমের যে খাবার দাবার বানাতে জানেন তার ঠিক ঠিকানা নেই। সার্থক একটু থেমে থেমে বলে, বাবা মাঝে মাঝে হাসতে হাসতে পিসিমাকে বলেন, সর্দি, তোমার আচার তৈরির জন্য সারা জীবন যা ব্যয় হলো তা দিয়ে স্বচ্ছন্দে সল্টলেকে একটা দোতলা বাড়ি তৈরি করতে পারতাম। ওর কথা শুনে সবাই হাসেন। সুখেন্দুবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কলকাতায় এত টিউটোরিয়াল হোম থাকতে বর্ধমানে পড়াও কেন? আমাদের মনীন্দ্র কলেজের মর্নিং সেকশনের একজন অধ্যাপক রিটায়ার করবার পর বর্ধমানে টিউটোরিয়াল হোম খুলেছেন। উনি অনুরোধ করেছিলেন বলেই। কিন্তু সকালে কলেজে পড়িয়ে বিকেলে আবার বর্ধমানে গিয়ে পড়াতে যথেষ্ট পরিশ্রম তো হয়। না না, তেমন কিছু না। 10টার মধ্যেই কলেজের ক্লাস শেষ হয়ে যায়, আর বর্ধমান যাই 2:45 ট্রেনে। রিসার্চ করবার সময় তো তোমাকে অনেক খাটতে হয়। হ্যাঁ, তখন একটু বেশি পরিশ্রম করতে হয়, তবে বর্ধমানে যাই তো সপ্তাহে 3 দিন। খেতে বসেও নানান কথা হয়। সুখেন্দুবাবু বললেন,
আমরা স্বামী স্ত্রী একদিন তোমার বাবার সঙ্গে দেখা করতে যাব ভাবছি। হ্যাঁ হ্যাঁ, আসুন না। বাবার পিসিমা তো কতদিনই অদিতিকে বলছেন আপনাদেরকে নিয়ে যেতে। সুখেন্দুবাবু স্ত্রী বললেন, না না, এবার আমরা সত্যিই যাব। ওদের সঙ্গে কথাবার্তা বলে একটা শুভ দিন ঠিক করা দরকার। সন্ধ্যের দিকে বিদায় নেবার আগে সার্থক অদিতিকে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত একটা গুন্ডা বদমাইশের সঙ্গে তোমার বিয়ে হবে? বারে, এর চাইতে বেটার কোয়ালিফাইড গুন্ডা যখন পাওয়া গেল না, তখন একেই তো বিয়ে করতে হবে। আমার কপালই এমন।